ধানের শীষ নিয়ে টানা হেচড়া কেন? এনসিপি নেতার মন্তব্যের জেরে প্রশ্ন ফখরুলের। 15 অক্টোবর জুলাই সনদ ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত বিএনপির। আমরা যে কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না, তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? পিআর নিয়ে সরকারের সিদ্ধান্ত চায় জামায়াত ও ইসলামী আন্দোলন। গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের। 5 দাবিতে বিক্ষোভ। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। ময়মনসিংহের প্রেস সচিব জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে বলে দাবি। চাহিদা ও স্বাদ আটকে গেছে পকেটের সামর্থ্যের বেড়াজালে। রাজধানীর বাজারে 80 টাকার নিচে মিলছে না সবজি, মাছ বাজারেও অস্বস্তি। ইসরায়েল থেকে মুক্তির পর ইস্তানবুলে শহীদুল আলম ফেরানোর উদ্যোগ নেয় তুর্কির প্রেসিডেন্টের প্রতি ডক্টর ইউনুসের কৃতজ্ঞতা। The Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. এবং শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মানবাধিকার কর্মী করিনা মাচাদো। গণতন্ত্রের পক্ষে লড়াইয়ের স্বীকৃতি। শুনছিলেন শিরোনামগুলো। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সন্ধ্যায়। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি মশির অনিক এবং আমি সুমাইরা আছি। বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে টানাটানি করা হচ্ছে কেন? এনসিপি নেতার মন্তব্যের জেরে এমন প্রশ্ন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বলেন, বিএনপি কারো প্রতীক পাওয়া না পাওয়া নিয়ে মন্তব্য করেনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 15 অক্টোবর জুলাই সনদ সই হওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। আরো জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। 7.5 মাসের দীর্ঘ বৈঠক, তারপরেও জুলাই সনদের সিদ্ধান্ত চূড়ান্ত না করে শেষ করতে হলো ঐকমত্য কমিশনের আলোচনা। তবে কমিশনের সিদ্ধান্ত জুলাই সনদ সই হবে 15 অক্টোবর। বিএনপি এটিকে ইতিবাচক হিসেবে দেখছে বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে এই বিষয়ে সিদ্ধান্তে আসা সম্ভব। শুক্রবার সকালে শেরেবাংলা নগরের জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি। যদি আমরা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের সর্বোৎকৃষ্ট যেটি ভালো, যেটি প্রত্যেকের মঙ্গলের জন্য, সেইখানে নানা আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্যে দিয়েই একটি সিদ্ধান্তে আসবে। আমার বিশ্বাস সেই সিদ্ধান্তেই সব রাজনৈতিক দলগুলো পৌঁছবে। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভারত ষড়যন্ত্র ও আধিপত্য বিস্তারের সুযোগ পাবে। আমরা বিশ্বাস করতে চাই এই ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন যেন হয়, না হলে বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র চতুর্দিকে পার্শ্ববর্তী দেশে একটি ভয়ঙ্কর শক্তি কাজ করছে, যেখানে স্বৈরতন্ত্রের শিখণ্ডী শেখ হাসিনা আশ্রয় নিয়েছে। ভারত সম্বন্ধে আমাদেরকে সতর্ক সজাগ না থাকলে আমাদের বিপদ হতে পারে। এদিকে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে 90-এর গণঅভ্যুত্থানে শহীদ জেহাদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, যারা নির্বাচন ও গণতন্ত্রের বিপক্ষে তারাই পিআর চায়। যারা পিআর পদ্ধতি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না। যারা পিআর পদ্ধতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। আজকে আবার গণভোট নিয়ে তারিখ নিয়ে উল্টাপাল্টা করতেছে। একই অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ নিয়ে টানাটানি কেন এমন প্রশ্ন তোলেন। বলেন, কোন দলের প্রতীক পাওয়া না পাওয়া নিয়ে বিএনপির কোনো মন্তব্য নেই। কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা যে কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না, তাহলে অযথা
বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য। আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেয়ার চেষ্টা চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের সময় প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে। আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে নির্বাচনের সময়। কয়েকজন মিলে আইন তৈরি করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কেবল নির্বাচিত সরকারই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। কয়েকজন মিলে কি আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল? হয় না। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। ঢাকা 15 আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে সুধী সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এই ভোটের সেন্টারগুলা শক্তভাবে গার্ড দিতে হবে। আমরা চাই ভোটটা নিরপেক্ষ হোক, সুষ্ঠু হোক। সেই ভোটে যেই পাস করবে আমরা তাকে অভিনন্দন জানাবো। কিন্তু আমরা 3 বার ভোট দিতে পারি নাই, এবার 4র্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে, আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত ভেঙে দেওয়া। এরা দুঃসাহস না করে আমার ভোটে হাত দেওয়া। তার ভোট সে দিবে, আমার ভোটটা আমি দেবো। তার পছন্দ মতো সে তার প্রার্থীকে ভোট দেবে, আমার পছন্দ মতো আমি আমার প্রার্থীকে ভোট দেবো। এরপরে জনগণের ভোটে যে নির্বাচিত হবে সে আবার আমাদের সবার নেতা, সবার দায়িত্বশীল, সবার চকিদার, সবার পাহারাদার। এর বাইরে আমরা কোনো কিছু মানব না। এই শক্তি ওই শক্তির হুমকি ধমকি এগুলো ভাই আমরা পরোয়া করি না। কারণ আমরা পরোয়া করি আল্লাহ তাআলাকে। আমাদের নেতৃবৃন্দ ফাঁসির রশিতে গিয়েছেন, কিন্তু মুখের হাসি দূর হয় নাই, হাসতে হাসতে গিয়েছে। এই যারা হাসতে হাসতে ফাঁসির রশি গলায় নিতে পারেন, তাদের সহকর্মীদেরকে ভয় দেখানো উচিত না ভাই। ওই ভয় আমরা পাত্তাই দেই না ভাই। আমরা শুধু আল্লাহ তাআলাকে ভয় করি ভাই, গোপনেও ভয় করি, প্রকাশ্যেও ভয় করি। আল্লাহ আমাদের সঙ্গে হোক। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা। কষ্ট করে এসেছেন। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে, সেহাতে, ইজ্জতে, রিজেকে, ইলমে, আমলে অফুরন্ত জাযাকা দান করুন। আমার সাংবাদিক ভাইয়েরা এখানে এসেছেন, তারা অক্লান্ত। ঢাকা 15 আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে সুধী সমাবেশে বক্তব্য রাখছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। এদিকে গণভোটে যদি জনগণ পিআর সমর্থন না করে তবে তা মেনে নেবে জামায়াতে ইসলামী। একই সাথে জুলাই সনদ সইয়ের আগে পিআর নিয়ে সরকারকে সিদ্ধান্ত নেওয়ারও আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আর সরোয়ার্দীর সমাবেশে ইসলামী আন্দোলনের আমির বলেন, যে সমস্ত দল পিআর বোঝে না তাদের উদ্দেশ্য ভালো নয়। এছাড়াও নির্বাচনের আগেই রাষ্ট্রপতির আদেশ আর গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের। আরও জানাচ্ছেন ওমর ফারুক। ইতিমধ্যে শেষ হয়েছে দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের আলোচনা এবং আগামী 15 অক্টোবর সই হবে জুলাই সনদ। তবে এখনও সুরাহা হয়নি সনদের আইনি ভিত্তির জন্য গণভোটের দিনক্ষণ নির্ধারণ এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি। যে কারণে জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে আবারও রাজপথে ইসলামী দলগুলো। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। একই দাবিতে উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ খেলাফত মজলিস ও সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন। বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যদি পিআরকে সমর্থন না করে তবে জামাত তা মেনে নেবে। জনগণ যদি পিআরের পক্ষে মত দেয় সকল দলকে সেটা মানতে হবে। যদি অধিকাংশ মানুষ পিআর পদ্ধতি না মানে আমরা জামাত ইসলামী সে প্রস্তাব মেনে নেব। কিছু উপদেষ্টাগণ আছেন মাঝে মাঝে কোন দিকে আপনাকে ঠেলে দিয়ে কোন একটি বিশেষ দলের প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছে। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, যেসব দল পিআর বোঝে না তাদের উদ্দেশ্য ভালো নয়। তিনি আরো বলেন, নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী নয়, তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। যে নির্বাচনের আগে
জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে। আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন, এখন পিয়ার পদ্ধতির নির্বাচনের ব্যাপারেও ঐক্যমতে এজেন্ডাই আনেন নাই। বাইতুল মোকাররমের উত্তর গেটে 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, নির্বাচনের আগেই রাষ্ট্রপতির আদেশ ও গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি ও আগামী নির্বাচন সনদের ভিত্তিতেই দিতে হবে। আগামী জাতীয় নির্বাচনের উল্লেখযোগ্য পূর্ব সময়ে একটা যৌক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি এবং রাষ্ট্রীয় আইনি ভিত্তি প্রদান করতে হবে। সেই জুলাই সনদের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এ সময় 5 দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী নির্বাচন বয়কট ও আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় বাংলাদেশ খেলাফত মজলিস। 24-এর গণঅভ্যুত্থানের বিজয়কে হাইজ্যাক করার চেষ্টা করতেছে। ওমর ফারুক, এখন, ঢাকা। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। শুক্রবার স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে তাকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইস্তাম্বুলে অবতরণ করেছে বলে জানা গেছে। ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলমকে ইস্তাম্বুলে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। এর আগে শহীদুল আলমের মুক্তি ও দেশের প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ইসরায়েলের অবরোধ ভাঙতে ফ্রিডম ফ্লোটিয়া বহরে কনফারেন্স নামের জাহাজে করে গাজা উপকূলের দিকে যাত্রা করেছিলেন শহীদুল আলম সহ 93 অধিকার কর্মী। কাছাকাছি পৌঁছতেই গত 8 অক্টোবর জাহাজটি সহ তাদের সবাইকে ধরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। সব বাধা সংশয় কেটে গেছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিগত 16 বছর শেখ হাসিনার আমলে ফেক নির্বাচন দেখলেও এবারের নির্বাচন হবে ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন। দেশে ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলো প্রার্থিতা ঘোষণা করা শুরু করেছে। 2-3 সপ্তাহ পর থেকে সব দল প্রার্থীদের নাম দেওয়া শুরু করলে নির্বাচনী পরিবেশ আরও জমে উঠবে বলে জানান প্রেস সচিব। জুলাই সনদ নিয়ে সব দল একমত, 15 তারিখ সব দল সই করবে বলেও জানান তিনি। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, এ বিষয়ে যত ধরনের সংশয় ছিল সব ধুয়ে মুছে চলে গেছে। জুলাই চার্টার নিয়েও এখন সবাই ঐক্যমতে এসছেন। এখন হচ্ছে যে রেফারেন্ডামটা কখন হবে। হ্যাঁ, আমরাও, আমার মনে হয় এটাও খুবই ক্ষুদ্র একটা বিষয়, সেটাও খুব দ্রুত এটা পলিটিক্যাল পার্টিরা এবং কনসেনসাস কমিশন বসে এটা ঠিক করে ফেলবেন। আমাদেরকে টার্কিশ সোর্সেস জানিয়েছেন যে উনি একটা ফ্লাইটে অলরেডি উনি উঠেছেন, উঠে উনি এখন ইস্তাম্বুলের পথে আছেন। আমাদের কনসাল জেনারেল আছেন টার্কি ইস্তাম্বুল এয়ারপোর্টে, যিনি ল্যান্ড করা মাত্র উনি জানাবেন। এবার ট্রাম্পের বহু আকাঙ্ক্ষিত নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী মারিয়া করিনা মাচাদো। গেল বছর প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে আত্মগোপনে আছেন এই নেত্রী। ভেনেজুয়েলার মানুষের গণতান্ত্রিক অধিকার এবং স্বৈরশাসন থেকে গণতন্ত্রের শান্তিপূর্ণ রূপান্তর নিশ্চিতে অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি তার এই সম্মাননা। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। শান্তিতে নোবেল। বহু বিতর্ক সত্ত্বেও বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সম্মাননা এর দাবিদার হিসেবে প্রকাশ্যে প্রচার চালিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবছরও ধরা দিল না সে স্বপ্ন। ট্রাম্পের স্বপ্ন ভঙ্গ করে চলতি বছর পুরস্কারটি উঠছে ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী নেত্রীর হাতে, মারিয়া করিনা মাচাদো। চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য 338 ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনয়ন পেলেও সবকিছু ছাপিয়ে জয় জয়কার
58 বছর বয়সী এই মানবাধিকার কর্মীর। অসলোর নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট শুক্রবার জানায়, ভেনেজুয়েলার মানুষের গণতান্ত্রিক অধিকার এবং স্বৈরশাসন থেকে গণতন্ত্রের শান্তিপূর্ণ রূপান্তর নিশ্চিতে মারিয়ার অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি এই সম্মাননা। The Nobel Peace Prize for 2025 goes to a brave and committed champion of peace, to a woman who keeps the flame of democracy burning amidst a growing darkness. As the leader of the democratic forces in Venezuela, Maria Corina Machado is one of the most extraordinary examples of civilian courage in Latin America in recent times. গেল বছর প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে অনেকটা আত্মগোপনে আছেন এই নেত্রী। কারাকাসে জন্ম নেওয়া মারিয়ার রক্তেই রয়েছে বিদ্রোহের ইতিহাস। ভেনেজুয়েলান স্বৈরশাসক হুয়ান ভিসেন্তে গোমেজের বিরুদ্ধে অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ ছিল তার পূর্বসূরিদের। শিল্প প্রকৌশলে পড়াশোনা করলেও নিজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে তোলা সুমাতের প্রতিষ্ঠাতা মারিয়া অবাধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য লড়ছেন 20 বছরের বেশি সময় ধরে। 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চাইলেও আদালতের বাধার মুখে আর আলো দেখেনি মারিয়ার সে প্রচেষ্টা। 2013 সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বড় প্রতিদ্বন্দ্বী তিনি। এর আগে গেল বছর মানবাধিকারে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ পুরস্কারও জেতেন মারিয়া। নোবেল জয়ে তাকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। We congratulate Maria Corina Machado on being announced as the winner of the Nobel Peace Prize. This recognition reflects the clear aspirations of the people of Venezuela for free and fair elections, for civil and political rights, and for the rule of law. এদিকে 2025 সালে শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণার একদিন আগেই মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় আসে গাজায় 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে ইতি টানার ঘোষণা। আগেই এ পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করে ইসরায়েল পাকিস্তান। আপ্রাণ চেষ্টা সত্ত্বেও বহু আকাঙ্ক্ষিত পুরস্কারটি শেষ পর্যন্ত ঝুলিতে উঠল না ট্রাম্পের। এ বিষয়ে প্রশ্নের জবাবে নরওয়েজিয়ান নোবেল কমিটি জানায়, পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেলের 3 শর্তের সবগুলোই পূরণ করেছেন মারিয়া। নুসহাত কামাল, এখন বিশ্ব। এদিকে নোবেল কমিটি শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয় বলে অভিযোগ তুলেছে হোয়াইট হাউস। এবারের শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা না করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় একথা জানিয়েছে হোয়াইট হাউস কর্মকর্তা স্টিভেন চাং। তিনি জানান, পুরস্কার না পেলেও যুদ্ধ বন্ধ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাবেন ডোনাল্ড ট্রাম্প। মানবিক হৃদয়ের অধিকারী ট্রাম্প তার প্রবল মনোবলের মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম বলেও এক্স বার্তায় উল্লেখ করেন চাক। এই বছর জাতিসংঘ অধিবেশনে দেয়া ভাষণে ট্রাম্প নিজেকে নোবেল পুরস্কারের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাবি করেছিলেন। তার পক্ষে সুপারিশ করেছিল পাকিস্তান ও ইসরায়েল। সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমলেও রাজধানীর কাঁচা বাজারের সাধারণ ক্রেতাদের হাতের নাগালে নেই সবজি। মাছ মাংসের দাম যোগ হয়েছে নতুন সংখ্যা। ক্রেতাদের অভিযোগ, রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছুটা স্বস্তি আসলেও আবারও চড়া দামে নাভিশ্বাস নিম্ন আয়ের মানুষের। তবে নামমাত্র অভিযানে দায়িত্ব শেষ করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কারওয়ান বাজারে থরে থরে সাজানো রঙিন সবজি ক্রেতাদের নজর কাড়লেও স্বাদ আটকে গেছে সাধ্যের বেড়াজালে। সপ্তাহের ব্যবধানে কিছুটা দাম কমলেও ফেরেনি স্বস্তি। 80 টাকার বিনিময়েও মিলছে না 1 কেজি সবজি। বাজার করছি, কিন্তু বাজারের যে ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, ওনারাও অসন্তুষ্ট, আর আমরা তো আছেই। যারা উচ্চবিত্ত তাদের কোনো সমস্যা নেই, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের জন্য একটু হাহাকার অবস্থা। বাজার ঘুরে দেখা গেছে আলু, ঢেঁড়স 20 ও 40 টাকায় পাওয়া গেলেও বেগুনের কেজি 130 থেকে 150 টাকা। টমেটো বেগুনের মতোই 130 থেকে 140 টাকা। পটল 80 থেকে 120 টাকা। শসা 100 টাকা। গাজরের কেজি 120 টাকা। তবে আমদানি করা গাজরের দাম আরও বেশি। প্রতিদিন ঊর্ধ্বমুখী, কারণ বৃষ্টির দোহাই দিয়ে দাম বাড়তি আছে। সবজির দাম একেবারে কেনার বাইরে। এই দামে এই কমে, এইবারে এই কমে, একটা খেলা হয়ে গেছে যে দাম ওঠানামা করার।
আগে তো সিন্ডিকেট ছিল, আওয়ামী লীগের 200টা সিন্ডিকেট করছে, এখন কারা সিন্ডিকেট করতেছে। এদিকে শীতের সবজি শিম বাজারে আসলেও দাম বেশি, কেজি প্রতি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা দরে, বরবটিও 90 টাকা কেজি। তবে পেঁয়াজ, রসুন, মশলা ও মুদি দোকানের প্রায় সব পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে সিংহাসন থেকে নামলেও মরিচ এখনো আছে দাম্ভিকতা নিয়ে। গত সপ্তাহের দাম 400 টাকা থেকে নেমে 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ধাপে ধাপে বাড়ছে মাছের দাম। একদিনের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি মাছের দাম বেড়েছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। মুরগির দামও বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। খেটে খাওয়া মানুষ, আমরা চাকরিজীবী মানুষ, যারা দিনমজুর আছে, তাদের জন্য আসলে নাভিশ্বাস হয়ে যাচ্ছে। কাজলি মাছ একটা মাছ, ওই মাছটা 600 টাকা কিনলাম, এই মাছ কিনলাম আজকে কিনলাম 800 টাকা কেজি। মাছের দাম 300 না 400, 500 বা 200-300 টাকা অধিক কেজিতে পড়তেছে। বিক্রেতারা বলছেন স্বাভাবিক আছে দাম, তবে বৃষ্টির কারণে কিছুটা বেড়েছে। যেরকম এই সপ্তাহে বিক্রি হইতেছে বেগুন 100 টাকা, তারপর একটা 140 টাকা, করলা উস্তা 80 টাকা 90 টাকা। স্বাদ ও সাধ্যের যুদ্ধে বারবার সাধারণ মানুষ হেরে গেলেও ভ্রুক্ষেপহীন কর্তৃপক্ষ। নামমাত্র অভিযান ও তদারকি দিয়ে দায়িত্ব শেষ করলেও কয়েক দশকেও নিরাপদ করা যায়নি নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি সড়ক। এতে চাঁদাবাজি, সিন্ডিকেট ও ব্যবসায়ীদের নির্মমতায় পুষ্টি নিরাপত্তা নিয়ে শঙ্কিত ক্রেতাদের পরিবার। রাজু আহমেদ, এখন, ঢাকা। ছুটির দিনেও জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ রাকসু নির্বাচনের প্রচারণা। দুপুরে আবাসিক হলে হলে প্রচারণা চালানোর পর জুমার নামাজ শেষে প্রচারণা হয় মসজিদ কেন্দ্রিক। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য প্যানেলের প্রার্থীরাও প্রচারণা চালায়। এছাড়াও 17টি আবাসিক হল সংসদের প্রার্থীরাও রুমে রুমে গিয়ে প্রচারণা চালায়। এই সময় প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে বিভিন্ন অঙ্গীকার তুলে ধরে এবং সমর্থন চান। এছাড়া একে অপরকে সহযোগিতা সহ ক্যাম্পাসে নির্বাচনী পরিবেশ উৎসব মুখর রাখারও অঙ্গীকার করেন। তফসিল অনুযায়ী 16 অক্টোবর রাকসু নির্বাচন হবে। সকলে মিলে শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস গড়ে তুলব। আমি যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হেরেও যাই, যে আমার বিপরীতে ভিপি পদে নির্বাচিত হবে, আমি তার সাথে একসাথে থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব। ভোট পাবো, আমার ভোটারদের প্রতি সম্মান রেখে আমি ততগুলো গাছ উপহার দিব। গণতান্ত্রিক মূল্যবোধ, সাইবার বুলিং মুক্ত, ভয়ভীতিহীন একটা সুন্দর রাকসু নির্বাচন এবং আমরা আধুনিক রাজশাহী বিশ্ববিদ্যালয় করতে চাই। এদিকে ছুটির দিনেও থেমে নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন চাকসু নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচারণা। নির্বাচন ঘনিয়ে আসায় সময়ের সর্বোচ্চ ব্যবহার করেছেন প্রার্থীরা। ছুটির দিন হয় ক্যাম্পাসের শিক্ষার্থী উপস্থিতি কম, কেবল আবাসিক হল ও আশপাশের কটেজ মেসে অবস্থান করছেন তারাই ক্যাম্পাসে রয়েছেন। তাদের মাঝে প্রচারণা করছেন প্রার্থীরা। আচরণবিধির কিছু অভিযোগ উঠলেও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন বেশিরভাগ প্রার্থী। এদিকে নির্বাচনে এরই মধ্যে বেশ কয়েকটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা ইশতেহার ঘোষণা করেছে। সেই ইশতেহার বাস্তবায়ন প্রক্রিয়া ভোটারদের কাছে তুলে ধরছেন প্রার্থীরা। আমরা চাকসুতে যদি নির্বাচিত হই, স্বচ্ছতার জায়গায়, জবাবদিহিতার জায়গায় আমরা অটল থাকব। আমাদের চাকসুর যে কোনো কাজ, যে কোনো সিদ্ধান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সিদ্ধান্ত হবে। প্রচারণাটা অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় আমাদের এখানে অনেকটাই টাফ। তারপরে আমাদের দিক থেকে শতভাগ আমরা চেষ্টা করতেছি এবং আমরা রেজাল্টের বিষয়ে ইনশাল্লাহ আশাবাদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক ও কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বজনরা জানায়, মঞ্জুরুল ইসলাম গেল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। এই সময় তাকে হাসপাতালে ভর্তির পর লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ বিকেল 5টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল শনিবার সকাল 11টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। 7 তারিখে ওনার অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়। উন্নতি হওয়ার পরে ওনার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। পরবর্তীতে আজ সকালবেলা তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। অবনতি হলে আমরা তাকে আবারও লাইফ সাপোর্টে নিতে বাধ্য হই এবং তারপরে আজকে বিকেল 5টার সময় হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর
কিডনি জটিলতা এবং শ্বাস প্রশ্বাসজনিত জটিলতার কারণে উনি বিকেল 5টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের বাজারে স্বর্ণের রেকর্ড দামে হতাশ ক্রেতা বিক্রেতারা। কমেছে কেনাবেচা। সামনে বিয়ের মৌসুম, কিন্তু গলার হার কিংবা হাতের চুরির স্বপ্ন এখন অনেকেরই ধরাছোঁয়ার বাইরে। বাজুস বলছে আন্তর্জাতিক বাজারের প্রভাব, যুক্তরাষ্ট্রের আর্থিক নীতি আর সরকারের ভ্যাট শুল্কের চাপের প্রভাবে বাজার চড়া। বাকিটা জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। স্বর্ণের বাজারে পারদের স্কেল যেন সব ফারেনহাইট ছাড়িয়ে গেছে। প্রতিটি সকালেই ভাঙছে রেকর্ড। একসময় যে গহনা ছিল নাগালের মধ্যে, এখন তা হয়ে উঠেছে কেবল স্বপ্নের অলংকার। ভালোবাসা, বিয়ে, উপহার সব হিসেবেই স্বর্ণের ঝলক এখন দূর আকাশের তারা। 24 ঘন্টা না পেরোতেই টানা 3 দিন বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের নতুন ঘোষণায় 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন 2,09,101 টাকা। 21 ক্যারেটের ভরি 1,99,594, 18 ক্যারেটের 1,71,088 আর সনাতনী এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,42,301 টাকায়। দাম বাড়লেও বিক্রেতাদের মুখে হাসি নেই, যদিও দোকানে দোকানে এখনো ভিড়। ক্রেতারা তাকিয়ে থাকেন কাচের ভেতর, কিন্তু কেনাকাটা যেন চোখ দিয়েই শেষ। 80% নেই, 20-তে এসে ঠেকছে। আগামী যে শীতের মৌসুম, বিয়ে, আমরা এই মৌসুমের উপর আসলে মৌসুমের দিকে আমরা চেয়ে থাকি। কাস্টমারের চাপ আছে, কিন্তু কাস্টমার যেখানে বিয়ের জন্য 5 ভরি বাজেট করছে, তারা 5 ভরি নিচ্ছে না, তারা নিচ্ছে 2 ভরি। সামনেই পুরোদমে শুরু হচ্ছে বিয়ের মৌসুম। আকাশচুম্বী গয়নার চাহিদা কিভাবে মেটাবে ক্রেতারা, সেই চিন্তায় তাদের কপালে ভাঁজ। এই মুহূর্তে গোল্ড কেনাটা আসলে সাধ্যের বাহিরেই চলে গেছে, কারণ আমরা অনেকজন একসাথে মিলে একটা ফান্ড তৈরি করে তারপরে বিয়ের জন্য চিন্তা করছি। যেখানে আগে ধরেন 10 ভরি 20 ভরি হয়তো ছেলে মেয়েদেরকে দিতে পারতাম, কিন্তু এখন অতটা সম্ভব না, হয়তো কিছুটা কমিয়ে আনতে হবে। তবুও কেউ কেউ কিনছেন হিসেব করে, কেউ বিয়ের প্রয়োজন মেটাতে, কেউ ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে বেছে নিচ্ছেন সামান্য পরিমাণে। কিস্তিতে কিনতে চাইলেও সুবিধা নেই, কারণ প্রতিদিনের দামের ওঠানামায় ঝুঁকি নিতে চায় না বিক্রেতারা। আমরা অবশ্যই কিস্তিতে দেব, যখন গোল্ডের মার্কেট যেখানে যে ঠেকুক, সেটা 3 লাখ হোক, 5 লাখ হোক, 1 লাখ হোক, ওইটাকে এক জায়গায় থাকতে হবে। কাস্টমাররা চিন্তা করে গোল্ডের দাম বাড়তে আছে, কমে না, তবে আমি গোল্ডটা কিনে রাখি, ব্যাংকে টাকা রেখে, বাসায় টাকা রেখে লাভ নেই। দাম বেড়ে গেছে যেহেতু, তখন আমাদের যে বাজেট ছিল যে 15 ভরি 20 ভরি কিনবো, সেখান থেকে এখন হাফেরও নিচে নেমে যেতে হচ্ছে। আমাদের নির্মাণের মানুষ ঠিক আছে 3 ভরির মতো কিনেছি, আমার তো কাঙ্ক্ষিত ছিল 6 ভরি, এখন ডবল হয়ে গেছে, তো অর্ধেক কিনেছি। তবে যাদের পকেট বলছে না, তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে রূপা, সিলভার বা কস্টিউম জুয়েলারির দিকে। রূপার দামও বেড়েছে, ভরিতে 327 টাকা বেড়ে 22 ক্যারেটের রূপার দাম এখন 4,981 টাকা। দেশের ইতিহাসে এটিও সর্বোচ্চ। স্বর্ণের দাম বাড়ার পাশাপাশি রূপার দাম বাড়ছে, আর স্বর্ণের দাম বাড়ার কারণেই আপনার রূপার সেলটা এখন একটু বেশি হচ্ছে। গোল্ডের বিপরীত চলে গেছে। একটা আমাদের দেশে কিন্তু একটা গোল্ড প্লেটের একটা প্রচলন আছে, সেই গোল্ড প্লেটের দিকে তারা ঝুঁকে পড়ছে। কিন্তু প্রশ্ন একটাই, দাম এত বাড়ছে কেন? এর জবাবে বাজুসের মুখপাত্র আনোয়ার হোসেন বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব, যুক্তরাষ্ট্রের আর্থিক নীতি আর সরকারের ভ্যাট শুল্কের চাপ সব মিলিয়ে চড়া এখন স্বর্ণবাজার। বারবার শুল্ক কমানোর প্রস্তাব দিলেও তাতে কান দেয়নি এনবিআর। বহুবার প্রস্তাব দিয়েছি যে আমাদের এখানে বিশ্বের অন্যান্য দেশের সাথে সঙ্গতি মিলিয়ে যাতে ভ্যাটটা নির্ধারণ করা হয়। আমরা সেগুলির জন্য অনেকবার প্রপোজাল দিয়েছি, কিন্তু এনবিআর সেই প্রপোজালগুলি কোনো গুরুত্বই দেয় না। বাজুসের দাবি, এই কঠোর নীতির কারণে বাড়ছে স্বর্ণ চোরাচালান। এছাড়া বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, ডলারের দোলাচল আর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সুদহার হ্রাসের প্রত্যাশা সব মিলিয়ে নিরাপদ আশ্রয় হিসেবে বিনিয়োগকারীরা ঝুঁকছেন স্বর্ণের দিকেই। আর সেই ঢেউ এসে লাগছে বাংলাদেশের বাজারেও। ডোমেস্টিক মার্কেট, ওদের ইউএসের মার্কেট, সেইগুলিতে শেয়ার মার্কেট হতে আরম্ভ করে তারপরে হলো ইন্টারেস্ট, ব্যাংকিং ইন্টারেস্ট, এটাকে ডিভ্যালুয়েশন করা বা কমিয়ে দেওয়া, এই সমস্ত বিষয়ের জন্য সারা পৃথিবী একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। এখন আমাদের এখানে যদি সুস্থ পলিসি থাকতো, তাহলে স্মাগলিংটা কম হতো, ফরেন কারেন্সি দিয়ে আনে, তারা ওই কারেন্সিটা নিয়ে আসতো, ফরেন কারেন্সি, আমাদের রিজার্ভও বাড়তো। একসময় বিয়ের গয়না মানে ছিল স্বর্ণ, কিন্তু বর্তমান বাস্তবতায় এই স্বপ্ন ছুঁতে গেলেই হাত পোড়ার ভয়। প্রশ্ন শুধু দামেরই নয়, এখনকার বাজারে
কে কতটা পারছে স্বর্ণের ঝলক সামলাতে, সেটি এখন মূল লড়াই। শাহরিয়াজামান পুলক, এখন ঢাকা। গাজা শান্তি চুক্তির প্রথম ধাপের অনুমোদন দেওয়ার পর এবার সুনির্দিষ্ট লাইন থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। আনুষ্ঠানিক এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দুপুর 12টা থেকে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুসারে সেনা প্রত্যাহার শুরু করা হয়েছে। যদিও এরই মধ্যে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, হামাস যদি স্বেচ্ছায় অস্ত্র জমা না দেয় তাহলে কঠোর পদ্ধতি জানা আছে ইসরায়েলের। এদিকে সেনা প্রত্যাহার শুরুর পর ধীরে ধীরে গাজার দক্ষিণ থেকে উত্তরে সরে যেতে শুরু করেছে ঘর ছাড়া ফিলিস্তিনিরা। সতীর্থ কর্মকার জানাবেন বাকিটা। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। 2 বছরের বেশি সময় ধরে চলতে থাকা যুদ্ধের কারণে অসংখ্যবার গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরে যেতে হয়েছে এই ফিলিস্তিনিদের। এখন তাদের ঘরে ফেরার পালা। যদিও ফিরে গিয়ে বসতবাড়ির চিহ্নটুকু খুঁজে পাবেন কিনা তা বলার সুযোগ নেই। গেল 2 বছর ধরে গাজার প্রায় সব আবাসিক অঞ্চলে হামলা চালিয়ে সভ্যতাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। عن جد ايش نسوي في حياتنا احنا؟ وين بدنا نعيش؟ كيف بدنا نقعد؟ البيت مكون من طوب طوابق ولا اشي. احنا عند البركه اللي قدام هذا كله من عند البركه ومن عند الجلاء، كله دمار، كله في صدور ولا في سكن ولا في حياه. ট্রাম্প প্রস্তাবিত গাজা শান্তি চুক্তি অনুসারে শুক্রবার স্থানীয় সময় দুপুর 12টায় গাজার সুনির্দিষ্ট লাইন থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। এর আগে এদিন সকালে ইসরায়েলি মন্ত্রিসভার পক্ষ থেকে আরও জানানো হয়, 24 ঘন্টার মধ্যে গাজায় অভিযান বন্ধ করবে আইডিএফ, আর পরবর্তী 72 ঘন্টার মধ্যে সব জিম্মিদের মুক্তি দেবে হামাস। যদিও এর মধ্য দিয়ে গাজায় কিভাবে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা হবে তা নিয়ে বিস্তারিত কোনো ধারণা পাওয়া যায়নি। তবে জিম্মিদের ফিরিয়ে আনার যে ফ্রেমওয়ার্ক প্রস্তাব করা হয়েছে তাতে অনুমোদন দিয়েছে ইসরায়েল। তবে এগুলোর কোনোটাই গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা নয়। ট্রাম্পের 20 দফা প্রস্তাবে উল্লেখ করা হয়েছিল, যুদ্ধবিরতির প্রথম ধাপে জিম্মি ও বন্দি বিনিময় করবে দুপক্ষ, আর সুনির্দিষ্ট সীমানা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। প্রস্তাব অনুসারে এটি হবে গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রথম ধাপ। এমন প্রেক্ষাপটে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। প্রথমত দাবি করেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠায় এখন যে উদ্যোগ নেওয়া হয়েছে 2 বছর ধরে চলমান সংঘাতের মধ্যে তা কার্যকর করা সম্ভব ছিল না, কাজে এটাই উপযুক্ত সময়। এছাড়া গাজা যুদ্ধের অবসানে হামাসকে নিরস্ত্রীকরণ করা নিয়ে যে ধোঁয়াশা ছিল তা নিয়েও মুখ খুলেছেন নেতানিয়াহু। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাস স্বেচ্ছায় অস্ত্র জমা না দিলে কঠিন পথে তা হাসিল করার উপায় জানা আছে ইসরায়েলের। בזכות יכולת העמידה והלכידות שלכם, אזרחי ישראל, עמדנו במבחנים קשים. השגנו ניצחונות כבירים, ניצחונות שמשנים את פני המזרח התיכון. যদিও হামাসের পক্ষ থেকে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী পক্ষ তাদের নিশ্চয়তা দিয়েছে অস্ত্রবিরতির প্রথম ধাপ কার্যকর হলে এর ধারাবাহিকতায় গাজা যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে। এক্ষেত্রে অস্ত্র জমা দেওয়ার বিষয়ে সংগঠনটি কোন পথে হাঁটে তার উপর অনেকটা নির্ভর করছে যুদ্ধবিরতির স্থায়িত্ব। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ওডিআইতে সেট হয়ে ইনিংস বড় করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুর রহমান সুমন। আর অন্যদিকে আরব আমিরাতের ভিসা করা জটিল হওয়ায় দলের সাথে যোগ দিতে পারেননি সৌম্য সরকার, এমনটাই মনে করছেন সাবেক এই ক্রিকেটার। ম্যাচে পরীক্ষাটা বেশি হয়, লম্বা সময় ব্যাটিং করতে হয়, সেই পরীক্ষাটা আরো বেশি করে দিতে যে আমরা ভালো করতে পারিনি। আমার মনে হয় যে ইটস নট অ্যাবাউট ব্যাটিং অর্ডার, ইট ইজ অ্যাবাউট আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য গেম। আমরা সেট হয়ে ইনিংসটা বড় করতে পারিনি। আমি ওডিআই ফরম্যাটে সেট হয়ে ইনিংসটা বড় করা খুব ইম্পর্টেন্ট, সেই সুযোগটা থাকে। প্রতিদিন তো সবাই রান করবে না। ইউএইর ভিসা একটু ডিফিকাল্ট হয় দিস ডেজ, কারণ ওরা যখন বন্ধের দিনই থাকে, আর ওদের ভিসাটা একটু কঠিন হয় পেতে। সেম ফর এভরিবডি। আমার মনে হয় যে হয়তো সিলেক্টরদের চিন্তা ভাবনায় ছিল কিনা আমি জানি না, এটা ঠিক বলতে পারছি না। বিকজ চিন্তা ভাবনা থাকলে স্কোয়াড লম্বা স্কোয়াড কিন্তু ভিসা করানো হয়ে থাকে, ইন পাস্ট সেটাই হয়েছে। এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।